নমস্কার। নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি মালবাজারের পক্ষ থেকে আমরা লাইভ ক্লাস রুম কোচিং আমরা স্টার্ট করেছি। তো এই কোচিংয়ে আমি মাল আদর্শ বিদ্যাভবনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল কুমার পাল, পদার্থবিদ্যার মাস্টার ডিগ্রি অ্যান্ড বিএড। তোমাদের দশম শ্রেণীর আমি আলোর একটা টপিক তোমাদের পড়াবো আজকে। আলোর 5টা টপিক তোমাদের আছে ক্লাস 10-এ। তার মধ্যে আমি 2 নম্বর টপিক তোমাদের আলোর প্রতিসরণ এবং প্রিজম এই পার্টটা আমি পড়াবো। তো এই বিষয়ে তোমাদের যে জিনিসটা তোমাদের জানার দরকার আছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ এটা তোমাদের রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটো ঘটনা তোমাদের খুব ইম্পর্টেন্ট ঘটনা। আলোর প্রতিসরণ কাকে বলে এটা যদি জানতে হয় আমাদের, আমরা যদি কয়েকটা ঘটনা তোমাদের বলি, যে আমরা যখন জলের মধ্যে কোনো কাঠিকে বা হাতকে ডুবিয়ে রাখি তখন মনে হয় হাতটা হয়তো ছোট আছে বা কাঠিটা একটু বেঁকা হয়ে আছে। এটা কেন হয়? তার মূলত যে কারণ, সে কারণটা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ কাকে বলে? মনে করো আলোক রশ্মি কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে আপতিত হলো, হয়ে একটি বৃহৎ তলের মধ্যে আপতিত হলো। হওয়ার পর যখন অপর কোনো মাধ্যমে যখন আলোক রশ্মি যাবে, এই যাওয়ার সময় আলোক রশ্মির গতিপথটা পরিবর্তন হয়। তাহলে এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। আলোক রশ্মি প্রথম মাধ্যমে আপতিত হলো, বিভেদ তলে যাওয়ার পর দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হলো, অর্থাৎ রশ্মির গতিপথের পরিবর্তন হলো। এই গতিপথ কেন পরিবর্তন হয়? তার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ ঘটনার জন্য পরিবর্তন হয়। অর্থাৎ আলোক রশ্মি কোনো সমসত্ব মাধ্যমে আপতিত হওয়ার পর কোনো বিভেদ তলে দ্বিতীয় সমসত্ব মাধ্যমে আপতিত হলে যদি আলোর গতিপথের কোনো পরিবর্তন হয়, সেই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। তো এই প্রতিসরণের ক্ষেত্রে দুটো মাধ্যম দরকার, এটা প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম। তো এই দুটো মাধ্যম হচ্ছে আপেক্ষিক মাধ্যম, অর্থাৎ এটা যদি একটা মাধ্যম হয়, এটা আরেকটা মাধ্যম হয়। ধরি এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তো এটা হতে পারে আলোক রশ্মি এভাবে গতিশীল হতে পারে, এটা ঘন মাধ্যম, এটাকে বলা হয় বিভেদ তল। বিভেদ তল মানে দুটো মাধ্যমের মধ্যবর্তী যে রেখাটা বলা হয় সেটা বিভেদ তল। এটা বলা হয় আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। তো আমি তোমাদের আলো প্রতিসরণের যে বিষয়গুলো দরকার আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলছি। তাহলে এবি হচ্ছে আপতিত রশ্মি, বিসি হচ্ছে প্রতিসৃত রশ্মি, এবি বি এন হচ্ছে অভিলম্ব, এ বি এন কোণ, এ বি এন এই কোণটাকে বলা হয় আই, আপতন কোণ। তাহলে অনুরূপভাবে এন এ সি বি এন প্রাইম, সি বি এন প্রাইম এই কোণটিকে বলা হয় প্রতিসরণ কোণ। অর্থাৎ আপাতন কোণ এটা প্রতিসরণ কোণ, এটা বিভেদ তল, এবি আপতিত রশ্মি, বিসি প্রতিসৃত রশ্মি। তাহলে এখানে একই রকম ভাবে আসবে। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড। এই দুটো পিকচার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট পিকচার, ফার্স্ট চিত্র 1, চিত্র 2।
এই দুটো ব্যাপারে তোমাদের আরো ডিটেলস আলোচনা করছি আমি। প্রথমে জেনে নিতে হবে এ বি আপতিত রশ্মি, বিসি প্রতিসৃত রশ্মি, এ বি এন আপাতন কোণ আই দিয়ে প্রকাশ করা হয়, এবং সি বি এন প্রাইম এটাকে প্রতিসরণ কোণ, সেটা আর দিয়ে প্রকাশ করা হয়। এই দুটো কোণের মধ্যে দেখো সম্পর্কটা কি আছে, দেখো এই দুটো কোণের মধ্যে সম্পর্ক, এখানে আইটা গ্রেটার দেন আর, এখানে আইটা লেস দেন আর। এটা কেন হচ্ছে? যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আসে, তো সেক্ষেত্রে এই প্রতিসৃত রশ্মিটি কিছুটা অবিলম্ব থেকে সরে যাবে। আর যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা অবিলম্বর দিকে সরে যাবে, এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এই কারণে আর এর মানটা বেশি হচ্ছে, এখানে আর এর মানটা কম হচ্ছে। এই ঘটনা থেকে দেখা যায় এই কারণটা কি, কেন কম হচ্ছে। তার কারণ হচ্ছে লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়, ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম হয়। এই কারণে আলোক রশ্মি ক্ষেত্রে যখন লঘু থেকে ঘন মাধ্যমে যায়, তখন অবিলম্বের দিকে সরে যায়। অর্থাৎ আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়, সেই কারণেই আমরা এই ব্যাপারগুলো দেখতে পারি। আমরা সেকেন্ড তোমাদের যেটা আলোচনা করছি, যে এই সংক্রান্ত কতগুলো সূত্র তোমাদের জানতে হবে। যেরকম ভাবে তোমরা প্রতিফলনের সূত্রগুলো জেনেছো, একই রকম ভাবে প্রতিসরণে কতগুলো সূত্র আছে। প্রথম যে সূত্র, প্রতিসরণের সূত্র, সেই সূত্রটা খুব সহজ। দেখো, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এবং এটা অঙ্কিত অভিলম্ব। কার মধ্যে অঙ্কিত অভিলম্ব? আপাতন বিন্দুতে বিভেদ তলের মধ্যে অঙ্কিত অভিলম্ব। এটা একই তলের মধ্যে অবস্থান করবে, একই তলে থাকবে। অর্থাৎ এ বি বিসি এবং এন বি এন প্রাইম এটা একই তলের মধ্যে আছে। একই তলে বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? একই তল বলতে আমরা বোঝাচ্ছি এই বোর্ডের তল। এই যে আমাদের ব্ল্যাক বোর্ডটা নিয়েছি, আমরা হোয়াইট বোর্ডটা নিয়েছি, এই হোয়াইট বোর্ডের তলটা হচ্ছে আমাদের এটা একই তলের মধ্যে থাকবে। দ্বিতীয় সূত্র, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটো অনুপাত সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, কোনো নির্দিষ্ট দুটো মাধ্যমের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সবসময় ধ্রুবক হবে। এই ধ্রুবককে বলা হয় 1 মিউ 2, মিউ বলা হয়। এটা একটা গ্রিক ল্যাটিন ওয়ার্ড মিউ, 1 মিউ 2। 1 মানে হচ্ছে মিডিয়াম 1 আর 2 মানে হচ্ছে মিডিয়াম 2। অর্থাৎ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুইয়ের অনুপাতটা ধ্রুবক। একে বলা হয় 1 মিউ 2। একে নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। এই 1 মিউ 2 একে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে সেকেন্ড মাধ্যমে প্রতিসরাঙ্ক, বা একে অনেক সময় বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো আমি আবার বলছি তোমাদের দুটো সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র, এবং আমি এর সাথে সাথে তোমাদের আবার বলছি তোমাদের যে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের এই নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি মালবাজার, যাদের ব্যবস্থাপনায় আমরা আজকে এই অনলাইন ক্লাসটা তোমাদের কাছে পৌঁছাতে পারছি। অসংখ্য ধন্যবাদ। নেক্সট তোমাদের যে প্রতিসরাঙ্ক, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়, আরআই বলা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ দিয়ে প্রকাশ করা হয়।
এই প্রতিসরাঙ্ক তোমাদের আলোচনা করছি যে দু ধরনের প্রতিসরাঙ্ক তোমরা এখানে পড়বে। একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে চরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? যখন দুটো মাধ্যমের মধ্যে আলোকরশ্মি আপতিত হবে, অর্থাৎ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যখন আপতিত হবে তখন আলোকরশ্মির আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর দুইয়ের অনুপাতকে বলা হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটাকে বলা হয় যে সবসময় রিলেটিভ, অর্থাৎ এই প্রথম মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে অনুরূপভাবে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে। আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে বলি। আমি যদি বলা হয় যে বায়ু এবং জল, প্রথম মাধ্যমটা 1 নম্বরটা বায়ু, 2 নম্বর মাধ্যমটা জল, তাহলে সেক্ষেত্রে 1μ2, তাহলে এটার মান হবে 4/3, দ্যাট ইজ 1.33। যদি অনুরূপভাবে প্রথম মাধ্যমটা বায়ু হয় এবং দ্বিতীয় মাধ্যম যদি কাঁচ হয়, সেক্ষেত্রে প্রতিসরাঙ্ক হবে 1μ2 = 1.3/2, 1.5। দেখো দ্বিতীয় মাধ্যম যখন জল হচ্ছে তখন প্রতিসরাঙ্ক কি হচ্ছে 1.33, দ্বিতীয় মাধ্যম যখন কাঁচ হচ্ছে তখন প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় এটা চেঞ্জ হবে যদি মাধ্যমটা যদি আলাদা আলাদা হয়। অর্থাৎ প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে। কিন্তু চরম প্রতিসরাঙ্ক, যেটা বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স, অর্থাৎ চরম প্রতিসরাঙ্ক কাকে বলা হয়? যখন প্রথম মাধ্যমটি যদি শূন্য মাধ্যম হয়, ভ্যাকুয়াম, দ্বিতীয় মাধ্যমটি অন্য যে কোনো মাধ্যম হলেই হবে, সেটা জল হতে পারে, কাঁচ হতে পারে, কিন্তু অন্য কোনো মাধ্যম অন্য কোনো মাধ্যম, তাহলে সেক্ষেত্রে যদি 1 নম্বর মাধ্যম হয়, 2 নম্বর মাধ্যম হয়, তো সেক্ষেত্রে এই প্রতিসরাঙ্ককে বলা হবে চরম প্রতিসরাঙ্ক। মনে করি μ2, 1টা এখানে জেনারেলি হবে শূন্য, মানে শূন্য তো আর লিখতে হয় না, μ2 মানে দ্বিতীয় মাধ্যমে 2 নং মাধ্যমের চরম প্রতিসরাঙ্ক। তাহলে দেখো এখানেও কিন্তু একই আসবে, sin I বাই sin R = μ2। যদি প্রথম মাধ্যমে চরম প্রতিসরাঙ্ক হয় তাহলে সেটা μ1 হবে। তাহলে এখান থেকে রিলেশন হয় 1μ2 = μ2/1। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক সময় দেয় তোমাদের, এই রিলেশন তোমার দরকার আছে। তাহলে এটা গেল তোমাদের দেখো প্রতিসরাঙ্কের একটা কনসেপ্ট, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, চরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। দেখো বায়ু এবং জল, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হবে 1.33, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হবে 1.5। একই রকম ভাবে চরম প্রতিসরাঙ্ক সবসময় হবে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। তোমরা দেখো এখান থেকে খুব একটা ভালো জিনিস পাচ্ছ, তোমরা প্রতিসরাঙ্ক সম্পর্কে তোমরা মানে একটা আইডিয়া করতে পারছো। তো এখান থেকে দেখো আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে যখন আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন যাবে
সেক্ষেত্রে আলোকরশ্মির যে গতিপথ পরিবর্তন হবে, তো আলোকরশ্মি যদি মনে করি এই মাধ্যমটা না থাকতো তাহলে আলোকরশ্মি এদিকে যাওয়ার কথা, কিন্তু না গিয়ে আলোকরশ্মি এই গতিপথ পরিবর্তন হয়ে গেছে। কি কারণে হয়েছে? আলোর প্রতিসরণের জন্য হয়েছে। এই গতিপথ পরিবর্তন হওয়ার জন্য আলোকরশ্মি একটা চ্যুতি উৎপন্ন হয়েছে, এবং চ্যুতিটা কত হবে? এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ। চ্যুতি কোণ এটা ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা ইকুয়াল টু চ্যুতি কোণ। তো চ্যুতি কোণ কাকে বলা? যে কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যে কোনো আলোক যন্ত্রের ক্ষেত্রে চ্যুতি কোণ বলতে বোঝায় আলোকরশ্মি যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে অন্য যে কোনো পথে যখন আলোকরশ্মি গতিশীল হবে, সেক্ষেত্রে এই আলোকরশ্মির দুটো পথের মধ্যে মধ্যবর্তী কোণকে বলা হয় চ্যুতি কোণ। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এই চ্যুতি কোণের মানটা কত হবে? দেখো, খুব যদি হিসাব করি, এটা আই কোণ, এটা আর কোণ, তাহলে এই কোণটা তাহলে কত হবে? অনুরূপভাবে আই কোণ হবে, কারণ এটা বিপ্রতীপ কোণ। তাহলে আমি যদি নাম দিয়ে মনে করো এন, এটা বি, এটা এ, এটা সি, এটা এন প্রাইম। তবে দেখো, এটা যদি আমি আলোকরশ্মির নাম দিয়ে তো বি প্রাইম নাম দিয়ে এটা মনে করো, তাহলে আমি এন প্রাইম বি বি প্রাইম, এই যে কোণটা আছে, এই কোণটা কত হবে? আই কোণ হবে। আর এন প্রাইম বি সি ইকুয়াল টু হবে আর। চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণটা হবে, দেখো এখানে চ্যুতি কোণ কোনটা হওয়া উচিত? সি বি বি প্রাইম, সি বি চ্যুতি কোণ কত হওয়া উচিত? দেখো আই মাইনাস আর। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, আলোর চ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তো আলোর চ্যুতি অনেক সময় কি হয়, দেখো যে বিভিন্ন ক্ষেত্রে আলোর চ্যুতি কোণ 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি হতে পারে। সে বিভিন্ন কেসগুলো আমরা হচ্ছে আলোক অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আমরা পাবো, যেরকমভাবে আমরা প্রিজমের ক্ষেত্রে পাবো। আমরা নেক্সট অধ্যায়ে ঢুকছি, আমরা আলোর প্রিজম, যে অপটিক্যাল প্রিজম যেটা আছে সেই চ্যাপ্টারে যাচ্ছি। সেখানে প্রতিসরাঙ্ক তোমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়, কাজে লাগবে তোমাদের। তো আমরা যে জিনিসটা শিখতে পারলাম বা দেখতে পারলাম আলো প্রতিসরণের ক্ষেত্রে, সেটা হলো যে আলোকরশ্মি যখন কোনো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ মাধ্যমে যখন গতিশীল হয়, আলোর গতিপথের পরিবর্তন হয়, সেটাকে প্রতিসরণ বলা হচ্ছে। এবং প্রতিসরণের যে কোণগুলো উৎপন্ন হয়, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, তাদের যে সাইন, ওটা সাইনের অনুপাতটা সেটা ধ্রুবক হয়। সেই ধ্রুবকটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা চরম প্রতিসরাঙ্ক। এটা নির্ভর করবে মাধ্যম দুটো কি আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সময় তোমাদের কোশ্চেনও আসে তোমাদের এভাবে। যদি তোমাদের একটা কোশ্চেন করি এখান থেকে, যদি প্রথম মাধ্যমটা যে জল হয়, দ্বিতীয় মাধ্যমে যদি কাঁচ হয়, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে এখান থেকে বের করতে হবে। তো এটা একটা কোশ্চেন তোমাদের, এটা তোমরা হোমওয়ার্কটা দেখে নেবে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তবে নেক্সট আমি টপিকে ঢুকছি, দ্যাট ইজ প্রিজম। নেক্সট টপিক তোমাদের শুরু করছি। তার আগে তোমাদের আবার বলছি যে অসংখ্য ধন্যবাদ আমাদের নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমি মালবাজারে, তাদের প্রচেষ্টায় আমরা আজকে এই ক্লাসগুলো করতে পারছি। আগামীতে আমরা আরও অনেক ক্লাস করব, আমরা তোমরা দেখতে পারবে। তো আমি তোমাদের দশম শ্রেণীর যে আলোর খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে প্রিজম। এই প্রিজম, দেখো প্রিজম নিয়ে কিন্তু আমরা অনেকেই কাজ করি, আমরা যে আলোর বর্ণালী সৃষ্টির ক্ষেত্রে প্রিজমকে ব্যবহার করা হয়। প্রিজম কাকে বলে? প্রিজম কি? প্রিজম হচ্ছে স্বচ্ছ একটা প্রতিসরক মাধ্যম, যার
তলগুলো এভাবে থাকে, দেখো এখানে দুটো ত্রিভুজাকৃতি তল আছে, এই একটা তল আছে, একটা তল আছে, আর তিনটি আয়তাকার তল আছে, এই একটা তল আছে, এই একটা তল আছে, আর এই সামনের দিকে একটা তল আছে। তিনটি আয়তাকার তল, দুটি ত্রিভুজাকৃতি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলি প্রিজম। এই প্রিজমের দেখো প্রধান ছেদ, এটাকে প্রধান ছেদ বলা হয়, এ বি সি। আমি যদি এটাকে আঁকি এইভাবে, এ বি সি হলো প্রিজমের প্রধান ছেদ, এবং এবি কে বলা হয় প্রতিসারক মাধ্যম, প্রতিসারক তল, সরি, আর এসি কে বলা হয় প্রতিসারক তল। প্রিজমের দুটো প্রতিসারক তল থাকে, একটা এবি আর একটা হচ্ছে এসি। আর বিসি কে বলা হয় ভূমি। কেন প্রতিসারক তল বলা হয়? কারণ আলোক রশ্মি এখানে আপতিত হবে এবং আরেক প্রতিসারক তল থেকে আলোক রশ্মি প্রতিসৃত হবে। প্রিজম হচ্ছে আলোর হচ্ছে প্রতিসরণ ঘটনা একটা সুন্দর একটা উদাহরণ, যেখানে আলোক রশ্মি প্রতিসৃত হয়। আলোক রশ্মি যে প্রতিসৃত হওয়ার পর যে কোণগুলো উৎপন্ন করে, সেই কোণগুলো আমি তোমাদের আরো ডিটেলসে আমি এঁকে দিচ্ছি তোমাদের। দেখো মনে করো, বড় করে আছি, এ বি সি এই প্রিজমের একটা প্রধান ছেদ। এখানে আলোক রশ্মি আপতিত হলো, তাহলে এখানে অভিলম্ব টানতে হবে, অভিলম্ব টানলাম, তাহলে এই কোণটি হবে আপাতন কোণ I1। তাহলে দেখো এখান থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্ব দিকে সরে যাবে, তাহলে এই কোণটাকে বলা হবে প্রতিসরণ কোণ। কার ক্ষেত্রে? এবি। এবি প্রতিসারক তলে এটা আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে অনুরূপভাবে এসি প্রতিসারক তলে আলোক রশ্মি আপতিত হলো, তাহলে আপতন কোণ হবে R1। তাহলে এখানে দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তা সেক্ষেত্রে কি হবে? আলোক রশ্মি অভিলম্ব থেকে সরে যাবে, তাহলে এই কোণটা হবে নির্গমন কোণ। অর্থাৎ এবি প্রতিসারক তলে I1 হবে আপাতন কোণ, R1 হবে প্রতিসরণ কোণ। এসি প্রতিসারক তলে R1 হবে আপতন কোণ, I2 হবে প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ। তাই এক্ষেত্রে দেখো টোটাল যে আলোক রশ্মি হচ্ছে পি কিউ আর এস, এটা হচ্ছে আলোক রশ্মি হচ্ছে। এখানে দেখো আমি, তাহলে এখানে চ্যুতি কোণটা হবে, দেখো চ্যুতি কাকে বলা হয় বলেছিলাম আগের চ্যাপ্টারে, তোমাদের আগের অধ্যায়, যে সেখানে আলোক রশ্মি যাওয়ার কথা কোন দিকে? এদিকে যাচ্ছে, কিভাবে এভাবে যাচ্ছে। তাহলে এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটাকে বলা হবে চ্যুতি। তাহলে আমি নামকরণ করে দিচ্ছি পি কিউ আর এস, এটাকে নাম দিলাম এন, এটাকে নাম দিলাম ও, এটাকে নাম দিলাম এন। তাহলে এখান থেকে দেখো এটাকে নাম দিলাম টি। তাহলে চ্যুতি কোণ কোনটা হচ্ছে? ডেল্টা সমান কত হচ্ছে? দেখো টি এম আর। তো এটা কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে, এই চ্যুতি কোণের মান কত হবে ক্যালকুলেশন করতে বলে তোমাদের। 3 মার্কসের কোশ্চেন তোমাদের হয় এবং অনেক অঙ্ক তোমাদের এখান থেকে আসে তোমাদের, সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে। এই চ্যুতি কোণ দেখো হিসেব যদি করি আমি, এই টি এম আর, এই চ্যুতি কোণের মানটা কত হবে? দেখো সমান সমান এটা হবে, এটা এটা ত্রিভুজ এম কিউ আর, একটা ত্রিভুজ এম কিউ আর, একটা ত্রিভুজ, এটা বহিস্থ কোণ, কার সমান হবে?
অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান হবে। তাহলে ডেল্টা টিএমআর বহিস্থ কোণটি হবে কোণ এম কিউ আর প্লাস কোণ এম আর কিউ। ত্রিভুজের সূত্র, এটা বহিস্থ কোণ সমান সমান হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এবং এর মান এম কিউ আর কত হবে দেখো, আবার দেখো ভালো মতো, এটা পিওর একটা তোমাদের ত্রিকোণমিতির পার্ট। এটা দেখো যে এখানে তোমাদের ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে। তাহলে এই কোণে এম কিউ আর এর মানটা হবে, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ। কোন কোণটা? এম কিউ ও, এবং আই ওয়ান কোণটা বিপরীত কোণ এম কিউ ও। তাহলে এই কোণটা আই ওয়ান হলো, তার থেকে কত মাইনাস করবো? আর ওয়ান। মাইনাস করলে তাহলে কি হবে? এম কিউ আর হবে। এই টোটাল কোণটা আই ওয়ান, তার থেকে আমি এই কোণটা মাইনাস করছি, তাহলে আমি এই কোণটা পাবো। ক্লিয়ার? নেক্সট একই রকম ভাবে যদি আই টু হয়, তাহলে টোটাল কোণটা তাহলে কত হবে? আই টু। আই টু থেকে কত মাইনাস করবো দেখো, অনুরূপ ভাবে আর ওয়ানকে মাইনাস করবো, তাহলে আমি এই কোণটা পাচ্ছি। আই টু থেকে এই কোণটাকে আমি আর টু ধরি, তাহলে সুবিধা হবে তোমাদের। এই কোণটাকে আর টু ধরলে তোমাদের সুবিধা হবে। আই ওয়ান মাইনাস আর ওয়ান, আই টু মাইনাস আর টু। তাহলে এখান থেকে দেখো আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস। এবার এটাকে প্রমাণ করতে হবে আর ওয়ান প্লাস আর টু, এটা প্রমাণ করতে হবে তোমাদের আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু এ। হোয়াট ইজ এ? এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ বলা হয়, বা প্রতিসরক কোণ বলা হয় অনেক সময়। প্রিজমের কোণ, এই কোণটাকে, শীর্ষ কোণটাকে, এটা সমান হবে। সে প্রমাণটা কিভাবে করবো দেখো। তাহলে ডেল্টা ইকুয়াল টু, তাহলে আমার এটা হলো ডেল্টা ইকুয়াল টু, এটা আমার হয়ে গেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু এ। তাহলে আমি একটা এই চতুর্ভুজ কল্পনা করি, এ কিউ ও আর, একটা চতুর্ভুজ কল্পনা করি। এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হবে? তাহলে কোণ এ প্লাস কোণ এ কিউ ও এবং কোণ ও কোণ প্লাস কোণ এ আর ও। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। চতুর্ভুজের ধর্ম, তাহলে কোণ এ কোণ প্লাস কোণ ও কোণ। আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু এ। তাহলে আমরা এই জায়গা থেকে প্রমাণটা করবো আমরা। কোণ এ কোণ প্লাস কোণ এ ও কোণ, এ কোণ আর ও কোণ সমান সমান কত হবে দেখো? 360 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ। এই দুটো কোণ কত হয় দেখো? এটা তো লম্ব, এই তলটার উপর লম্ব আছে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। এটা একই রকম ভাবে এসি, এই তলটার উপর লম্ব আছে, এটা তাহলে 90 ডিগ্রি হবে টোটালটা। তাহলে কত হবে? 90 প্লাস 90 180 ডিগ্রি, তাহলে মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 180। 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দিলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এ কোণ প্লাস ও কোণ ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করি, কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ ও কিউ আর, এই ত্রিভুজ যদি অ্যাপ্লাই করি, ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তো চতুর্ভুজ সূত্র অ্যাপ্লাই করলাম এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে আর ওয়ান কোণ প্লাস আর টু কোণ প্লাস ও কোণ সমান সমান কত হবে? 180 ডিগ্রি। এটা 1 নম্বর রিলেশন, এটা 2 নম্বর রিলেশন। তাহলে আমি চতুর্ভুজ থেকে একটা রিলেশনে আসছি, আমি আবার ত্রিভুজ থেকে একটা রিলেশনে আসছি। তোমরা খুব ভালোভাবে দেখো যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে কি দেখতে পাচ্ছ দেখো, এখানে 180 আছে, এখানে 180 ডিগ্রি আছে, এখানে ও কোণ আছে, এখানে ও কোণ আছে। তাহলে অবভিয়াসলি এ কোণ ইকুয়াল টু কত হবে? আর ওয়ান কোণ, আর ওয়ান প্লাস আর টু। অর্থাৎ তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু এ কোণ হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রমাণটা করার ক্ষেত্রে দেখো ডেল্টা ইকুয়াল টু, আমরা এই দুটো প্রমাণ নিয়ে নিচ্ছি, এই দুটো সমীকরণ নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে এই প্রমাণের সাহায্যে আমরা যদি বসিয়ে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে চলে আসছি ডেল্টা ইকুয়াল টু চ্যুতিকোণ, প্রিজমের চ্যুতিকোণ আমাদের বের করতে বলেছে। তাহলে প্রিজমের চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন
ফর মাধ্যমিক এক্সাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে একে বলা হয় প্রিজমের প্রতিসরণ কোণ বা প্রিজম কোণ বলা হয়। এই পার্টটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রিজমের এই পার্টটা তোমাদের পড়তে হয়। তোমাদের আরও প্রিজমে অনেক কোশ্চেন হয় তোমাদের, সেই কোশ্চেনগুলো তোমাদের সিলেবাসে নিয়ে তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। তোমাদের এতটুকু তোমাদের পড়তে হবে প্রিজম থেকে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস। ঠিক আছে? তো আমি আবার অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের নর্থ বেঙ্গল অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম একাডেমিকে, যেটা মালবাজারে যেটা ক্লাস শুরু হচ্ছে এখানে। তো সমস্ত স্টুডেন্টদেরও বলছি আমি, তোমরা আর এখানে যোগাযোগ করো তোমরা, এবং এখানে যে বিভিন্ন ধরনের যে কোর্সগুলো হচ্ছে সেই কোর্সগুলো সম্পর্কে তোমরা জানো। এবং আমি অসংখ্য ধন্যবাদ এখানে যারা আছে, যারা কাজ করছে, তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তারা আজকে এই অনলাইন ক্লাস তোমাদের জন্য তুলে দিচ্ছে। এবং আমি আজকে তোমাদের দশম শ্রেণীর প্রতিসরণের জন্য তোমাদের ক্লাসটা নিলাম। সেখানে দুটো টপিক তোমাদের পড়ালাম, আলোর প্রতিসরণ এবং প্রিজম। এবং তোমরা বাড়িতে দেখো, সে দেখে তোমরা বাড়িতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করো, বিভিন্ন কোশ্চেনগুলো কমপ্লিট করো। ধন্যবাদ।